দক্ষিণ ভারতের এই সফরে আমরা এখনো বর্তমান, আর আজ চলে এসেছি তামিলনাড়ুর সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক শহর মাদুরাইয়ে। এই মাদুরাইতে রয়েছে 2000 বছরেরও বেশি পুরনো মীনাক্ষী আম্মান টেম্পল, যেটি বানিয়েছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই টেম্পল দর্শনের সাথে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মাদুরাই আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন ও কোথায় কোথায় ঘুরবেন, আর এর সাথে থাকছে মাদুরাইয়ের স্পেশাল কিছু স্ট্রিট ফুড। তাই চলুন আমার সাথে আজকের এই ভার্চুয়াল ট্যুরে, যেখানে আপনারা কিভাবে একদিনে মাদুরাই ঘুরে দেখতে পারবেন। সবার প্রথমে জেনে নিই মাদুরাইতে কখন ও কিভাবে পৌঁছাতে পারেন। সাউথ ইন্ডিয়া ভ্রমণের সবচেয়ে উপকূল সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। আপনি ট্রেনে করে ইন্ডিয়ার যেখান থেকে আসুন না কেন, আপনাকে পৌঁছাতে হবে মাদুরাই জাংশন স্টেশনে। কলকাতা থেকে আসলে প্রতি সোমবার 12665 হাওড়া কন্যাকুমারী এক্সপ্রেস রোজ বিকেল 4:15 ছেড়ে পরের সারাদিন ট্রেনে কাটিয়ে বুধবার ভোরবেলা 4:45 মাদুরাই জাংশন পৌঁছায়। সোমবার ছাড়া আপনারা মাদুরাইয়ের প্ল্যান করলে আপনাদেরকে প্রথমে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে পৌঁছতে হবে, তারপর চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে মাদুরাইয়ের উদ্দেশ্যে ট্রেন ধরতে হবে। এছাড়া আপনারা যদি তিরুপতি থেকে মাদুরাই যেতে চান, তাহলে তিরুপতি থেকে প্রতিদিন সকালবেলা দুপুরবেলা মাদুরাইয়ের উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে আসেন, তাহলে 7,000 থেকে 8,000 টাকার মধ্যে কলকাতা থেকে অনেক ফ্লাইটের অপশন পেয়ে যাবেন। তবে এই পথে কোনো ডিরেক্ট ফ্লাইটের অপশন নেই। আপনাকে চেন্নাই বা ব্যাঙ্গালোর বা হায়দ্রাবাদ হয়ে মাদুরাই পৌঁছতে হবে, যেখানে সময় লাগবে 7 থেকে 10 ঘন্টা মতো। এছাড়া আপনারা কন্যাকুমারী বা রামেশ্বরম থেকে ডেইলি বাস সার্ভিস অপশন পেয়ে যাবেন মাদুরাইয়ের উদ্দেশ্যে। এবার জেনে নিই মাদুরাইতে আপনারা কোথায় থাকবেন। মাদুরাইতে ভালো মানের হোটেলের ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি, তবে আপনারা স্টেশন সংলগ্ন এলাকায় 1000 থেকে 3000 এর মধ্যে অনেক রকমের হোটেলের অপশন পেয়ে যাবেন। এই মাদুরাই স্টেশন থেকে মীনাক্ষী আম্মা টেম্পলের দূরত্ব মাত্র 800 মিটার। তাই স্টেশন থেকে 500 মিটারের মধ্যে অথবা টাউন হল রোড সংলগ্ন এলাকায় হোটেল নিলে খুব সহজেই স্টেশন ও মন্দির দুটোতেই পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন। আমরা যে হোটেলে ছিলাম তার ভাড়া নিয়েছিল 1200 টাকা 3 জনের জন্য। চলুন আপনাদেরকে এই হোটেল তথা আমাদের রাত্রি যাপনের ব্যবস্থাটা একটু দেখিয়ে দিই। টাইমস হোটেলে আমাদের রুম নাম্বার আমরা পেয়েছি হচ্ছে রুম নাম্বার 109। এই করিডোরটাতে প্রত্যেকটা সাইডে সাইডে রুম আছে। এই হচ্ছে আমাদের রুম। অ্যাজ ইউজুয়াল বিশাল এসে শুয়ে পড়েছে আমাদের রুমের খাটিতে। আর এই পুরো বিল্ডিংটা না একটু ওল্ড স্কুল টাইপের বিল্ডিং, মানে দেখো পুরোনো কাঠের জানলা, লোহার জানলা, শিক দেওয়া আর নেট দেওয়া, এসি আছে, ফ্যানও চলছে, আর তার সাথে আছে হচ্ছে টিভি। এইখানে দুটো বেড আছে, এক্সট্রা বেডিং এর সাথে চাদর, বিছানার চাদর, বালিশ সব দিয়ে দিয়েছে। এবার এই দিকটায় আসি। এই দিকটায় একটা ড্রেসিং টেবিল আছে, এদিকে বেসিন আর একটা আয়না আর কমোড, তার সাথে হ্যান্ড শাওয়ার রয়েছে, আর রয়েছে নরমাল শাওয়ার। তো মেরামতের কাজ করেছে এখানে। এমনি রুমটা খারাপ না। মাদুরাইতে যদি আপনারা বিকেলে এসে পৌঁছান, তাহলে বিকেলে সিটিটা এক্সপ্লোর করে কিছু স্পেশাল ফুড ট্রাই করতে পারেন, যেটি আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে শেয়ার করছি। আর আপনারা যদি সকাল সকাল পৌঁছান, তাহলেও আমি রেকমেন্ড করব একটা হোটেল রুম নিয়ে নিন, ফ্রেশ হয়ে লাগেজ রেখে ঘুরে বেড়াতে সুবিধা হবে। এবার জেনে নিই মাদুরাইতে কোথায় কোথায় ঘুরবেন। সবার প্রথমে ভোরবেলা শুরু করুন মীনাক্ষী আম্মান টেম্পল দর্শন করে। এই মন্দির দর্শনের টাইম সকাল 4:30 থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরের পশ্চিম দিকের গেটটি সবচেয়ে সুবিধা মন্দিরের দর্শনের জন্য। আর আপনাকে মন্দিরে ঢোকার আগে আপনার মানি ব্যাগ বাদে সমস্ত লাগেজ, হ্যান্ডব্যাগ, মোবাইল, ক্যামেরা, চার্জার, টবাকো প্রোডাক্ট সবকিছু লাগেজ কাউন্টারে জমা করে তারপরে ঢুকতে হবে। এই মন্দিরের পশ্চিম ও উত্তরের গেটের পাশে আপনার লাগেজ ও ফ্রি চপ্পল কাউন্টার পেয়ে যাবেন। তবে মোবাইল ও ক্যামেরা জমা করার জন্য আপনাকে 10 টাকার কুপন কাউন্টার থেকে কাটতে হবে। এই মন্দির দর্শনে 3 রকম লাইনের ব্যবস্থা আছে। প্রথমটি হলো ফ্রি দর্শন, যেটিতে কোনো টিকিট লাগে না, তবে সময় লাগে একটু বেশি। আর দুটির মধ্যে একটি 50 টাকা ও আরেকটি 100 টাকার টিকিটের স্পেশাল দর্শন, যেটি টাইম অনেক কম লাগে। আমাদের যে ওয়েস্ট সাইডের যে গেটটা আছে মন্দিরের, সেখান থেকে সোজা আসলে এখান থেকে লাইন শুরু হবে। আর এই ঠিক এই জায়গাটায় রয়েছে লকার রুম। এই লকার রুমেই আমরা আমাদের সমস্ত ইলেকট্রনিক্স জিনিস, চাবি, ব্যাগ, ক্যামেরা সমস্ত কিছু এখানে রেখে এখান থেকে আমরা যাব। এই লকার রুমে তোমরা রাখতে পারো তোমাদের সমস্ত সরঞ্জাম। আর এখানে চপ্পল খুলেও রেখে যেতে পারবে, যেটা চপ্পলের জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না, শুধু লকারের জন্য পয়সা লাগে। পুরাণ মতে মাতা পার্বতীর মীনাক্ষী রূপে পূজিত হন এই মন্দিরে, ও তার সাথে ভগবান শিবের সুন্দরেশ্বর রূপের পুজো করা হয়। এই মন্দিরের অনেক কলাকুশল শিব পার্বতীর বিবাহের ইতিহাসকে ঘিরে বানানো আছে। এই মন্দিরে টোটাল 5টি গেট আছে, তার মধ্যে দক্ষিণের গেটটি সবচেয়ে লম্বা, প্রায় 170 ফুট। ঐতিহাসিক মতে 16বিংশ শতাব্দীতে নায়ক সাম্রাজ্যের রাজা দ্বারা এই মন্দিরের নির্মাণ করা হয়েছিল।
তো আমরা এই জাস্ট দর্শন কমপ্লিট করে বেরোলাম, আর আমরা এখন এখান থেকে লাগেজগুলোও নিয়ে নিয়েছি, আমরা ক্যামেরা অলরেডি হাতে নিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। সবার প্রথমে যেটা, মন্দিরে গেলে আমরা ফ্রিতে সবাইকে একটা করে লাড্ডু দেওয়া হবে। যাদের কাছে টিকিট থাকুক না থাকুক, যারা দর্শনে সবাই যাচ্ছে তাদেরকে একটা করে লাড্ডু দেওয়া হবে। এই টিকিটটা বেসিক্যালি হচ্ছে, আমরা যে এখানে জুতো রেখেছিলাম, তারপরে আমাদের তো ইলেকট্রনিক্স গ্যাজেট, যার জামা কাপড় রেখেছি, এটা হচ্ছে সেই টিকিটটা। ছবি তুলে মোবাইল নাম্বার দিয়ে এটাকে ওরা একটা টিকিট বানিয়ে দিয়েছিল। তো এখানে সিস্টেমটা খুবই সুন্দর। থার্ড হচ্ছে, মন্দিরের দর্শন করার সময় আমরা স্পেশাল দর্শনের টিকিট কেটেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ টিকিটটা, এটা হচ্ছে 100 টাকা স্পেশাল দর্শন। স্পেশাল দর্শন বেসিক্যালি দু রকমের হয়। একটা তো জেনারেল দর্শন থাকছে, যেখানে সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে, সেখানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে। কিন্তু যদি স্পেশাল দর্শনের টিকিট কাটো, যেটাতে দুটো অপশন আছে, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 100 টাকা। 50 টাকারটায় হচ্ছে শুধুমাত্র মীনাক্ষী টেম্পল দর্শন করতে পারবে, আর 100 টাকার টিকিটটাতে মীনাক্ষী টেম্পলের সাথে সুন্দরেশ্বরা টেম্পলও ভিজিট করতে পারবে। মন্দির দর্শন করে আপনারা ব্রেকফাস্ট সেরে ফেলুন। মন্দিরের পথে আপনারা অনেক ব্রেকফাস্টের অপশন পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করে এই মন্দির থেকে স্টেশনের পথে মেইন রোডে অনেক অটো পেয়ে যাবেন, যারা আপনাকে 1000 থেকে 1200 টাকায় মাদুরাইয়ে সাইট সিন করিয়ে আবার আপনাকে হোটেল ছেড়ে দেবে। আমাদের সাইট সিনের জন্য আমরা হোটেলের সামনে থেকে একটা অটো পেয়ে গেছি। এখানে সাইট সিনের জন্য অটো রেটটা 1300 থেকে 1500 টাকার মতো নেয়। 1500 টাকা সবাই বলবে, আমরা বার্গেনিং করে এটা 1300 টাকায় কনফার্ম করেছি। 1300 টাকার পিছনে একটাই কারণ, একটা পার্টিকুলার সাইট সিন আছে যেটার নাম হচ্ছে আলাগার কোভিল ফরেস্ট এরিয়া, যেখানে পিছনে একটা পাহাড় আছে এবং সামনে সুন্দর মন্দির আছে। তো সেটা অনেকটা দূর, 25 কিলোমিটার যাওয়া আর 25 কিলোমিটার আসা। তো এই 50 কিলোমিটার ট্রাভেলটার জন্য অটোতে একটু টাকাটা বেশি লাগছে। না হলে বাকি যে সাইট সিনগুলো আমরা করব, সেইগুলো একদম সিটির মধ্যেই ধারে কাছে রয়েছে, সেগুলোতে অত টাকা খরচা হতো না। আলাগার কোভিল মন্দিরে দর্শনের সময় সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। মন্দিরটি আবার বিকেল 3:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম। এই গেটটা দিয়ে ঢুকেই আমাদের এখানে একটা মন্দির নেই, এখানে শুনলেছি যে 2-3টা মন্দির আছে। আর এই পুরো জায়গাটা একটা সুন্দর সাজানো আছে, গাছপালা ভর্তি। এইটা হচ্ছে মন্দিরের মেন গেট, যে গেটে এখন কনস্ট্রাকশন চলছে। আর এটা সামনে একটা ছোট মন্দির আছে, 10 টাকা করে টিকিট আছে, আর এমনি ফ্রি দর্শনও আছে। আর এখান থেকে এদিক দিয়ে যাবো হচ্ছে মেন মন্দির, যেটা এই গেটের পিছনে মেন মন্দির আছে। এই মন্দিরের প্রধান দেবতা হলেন ভগবান পরমাস্বামী। এই মন্দিরের শোভাযাত্রার মূর্তি হলেন ভগবান আলগার বা সুন্দরাজন, যিনি দেবী মীনাক্ষীর ভাই। মন্দিরের ভিতরে কল্যাণ সুন্দরবল্লীর একটি মন্দির রয়েছে, যিনি ভগবান আলাগারের সহধর্মিনী। এছাড়াও দেবতা অন্ডাল, সুদর্শনা এবং নরসিংহের জন্য পৃথক পৃথক মন্দির রয়েছে। আমরা জাস্ট দর্শন করে বেরোলাম। ভিতরটা প্রচন্ড স্পেসিয়াস, ডিজাইন, আর্কিটেকচার প্রায় অনেকটা আমাদের সেই রামেশ্বরম বা আমাদের মীনাক্ষী টেম্পলের মতনই। এই মন্দিরটি মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং ঐতিহাসিক ধ্বংসাবশেষের মধ্যে নির্মিত। প্রাচীনতম রাজা, যিনি প্রায়শই এই মন্দিরে আসতেন এবং এর যত্ন নিতেন, তিনি পাণ্ড্য রাজত্বের রাজা মলয়দাস পাণ্ডন বলে কথিত আছে। মন্দিরের প্রবেশদ্বারে যে বিশাল গেটটি দেখা যায়, তাও পাণ্ড্য রাজ্যের শাসনমলে নির্মিত হয়েছে। পুরাণ অনুসারে ভগবান সুন্দরেশ্বর এবং দেবী মীনাক্ষীর ঐশ্বরিক বিবাহে ভগবান বিষ্ণু নেমে এসেছিলেন। দুর্ভাগ্যবশত তার আগমনের আগেই বিয়ে সম্পন্ন হয়ে গেছিল, যার কারণে তিনি ভাইগাই নদীর তীর থেকে ফিরে আসেন। এই মন্দিরটি সেই জায়গা যেখানে ভগবান আজহার, ভগবান বিষ্ণুর একটি রূপ বর্তমান। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট এখানে। এবার আমরা যাব নেক্সট সাইট সিনে। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গান্ধী মিউজিয়াম। এই হচ্ছে গান্ধী মিউজিয়াম। তোমরা একটু গান্ধী মিউজিয়ামটাকে পাখির চোখে দেখে নাও কেমন লাগে। এই মেমোরিয়ালটি সানডে বাদে প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা ও আবার দুপুর 2টো থেকে বিকেল 5:45 পর্যন্ত খোলা থাকে। বর্তমানে এখানে কোনো এন্ট্রি ফি প্রয়োজন নেই। যে বিল্ডিংটিতে গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম রয়েছে, সেটি হলো নায়ক রাজবংশের রানী মঙ্গলমের অন্তর্গত ঐতিহাসিক প্রাসাদ, যা 1670 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। তো তোমরা যদি আসো প্ল্যান করে 1টা থেকে 2টোর পরের মধ্যে আসবে না, তার আগে আর না তার পরে আসার চেষ্টা করবে। আর এর ভিতরে ঢুকলে তোমরা জানতে পারবে গান্ধীজির অনেক কিছু সম্বন্ধে, এবং গান্ধীজি সম্বন্ধে অনেক ডকুমেন্টেশন এবং ছবি দিয়ে অনেক রকম কিছু দিয়ে এখানে মিউজিয়ামটা পুরো সাজানো। পরে এটি কর্ণাটিক নবাব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং আরও কয়েকজনের দখলে ছিল। অবশেষে প্রাসাদটি বহু বছর ধরে মাদুরাইয়ের ব্রিটিশ জেলা কালেক্টরের সহকারী বাসভবন হিসেবে রয়ে গিয়েছিল। এই গান্ধী মেমোরিয়াল থেকে ডান দিকে রাস্তা ধরে আসলে এখানে একটা বুক শপ পাওয়া যায়। এই বুক শপে তোমরা চাইলে এখানে অনেক রকমের ধরনের বই কিনতে পারো। 1955 সালে প্রায় 13 একর জমি সহ প্রাসাদটি তামিলনাড়ু রাজ্য সরকার সর্বভারতীয় গান্ধী স্মারক নিধিকে উপহার দিয়েছিল ও সেটিকে গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। তো চলো, আমাদের গান্ধী মিউজিয়াম দেখা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোয় যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য।
ওই রাস্তা দিয়ে আসলাম, এসে এইখানটা হচ্ছে মেইন টেম্পলটা। এই টেম্পলটা এখান থেকে আমরা যাব, ভিতরটা দেখবো। এই জায়গাটার আসল যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে মারিয়াম্মান টেম্পল ট্যাঙ্ক। কি সুন্দর দেখো, জলের মাঝখানে পুরো টেম্পল পুরো দাঁড়িয়ে রয়েছে। কিভাবে ওখানে যাওয়া যায় সেটা জানি না, তো চলো একবার পাখির চোখে দেখে নিই এই জায়গাটায় কেমন লাগে। থিরুমলাই নায়কের শাসনকালে 1645 খ্রিস্টাব্দে নির্মিত এই টেপ্পাকুলাম, মাঝখানে একটি মানবসৃষ্ট দ্বীপ সহ একটি মন্দির পুকুর, যাকে এক কথায় বলে টেম্পল ট্যাঙ্ক, প্রাথমিকভাবে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বিখ্যাত মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, দক্ষিণ ভারতের বৃহত্তম মন্দির ট্যাঙ্কগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। এই টেম্পল ট্যাঙ্কের উত্তর পূর্বে রাস্তার উল্টো দিকে আপনারা দেখতে পাবেন টেম্পাকুলাম মারিয়াম্মান টেম্পল। ঐতিহাসিক মতে তিরুমালাই নায়ক্কার মহল নির্মাণের ইট তৈরির জন্য মাটি পেতে এই ট্যাঙ্ক থেকে বালি খনন করা হয়েছিল। খনন প্রক্রিয়া চলাকালীন ভগবান গণেশের একটি মূর্তি উদ্ধার করা হয়েছিল এবং এই মন্দিরে মূর্তিটি স্থাপন করা হয়েছে। এই এলাকাটি পরে টেম্পল ট্যাঙ্কে পরিণত হয়, যা ভূগর্ভস্থ চ্যানেলের মাধ্যমে ভাইগাই নদীর সাথে সংযুক্ত। আমরা মারিয়াম্মান টেম্পল ট্যাঙ্ক যেটা দেখালাম তোমাদেরকে, কেমন লাগলো জানিও। আমরা কিন্তু আবার অটোতে উঠে পড়েছি। এবার আমরা যাব আজকে মাদুরাইয়ের আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপরে আবার কবে মাদুরাই আসবো জানি না, তাই চেষ্টা করছি সমস্ত ভালো ভালো স্পটগুলো তোমাদের সাথে শেয়ার করার এবং নিজেও দেখা। অটো থেকে নামলাম এইমাত্র, আর আমাদের আজকের মাদুরাইতে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে থিরুমালাই নায়ক্কার মহল। এটা একটা মহল ছিল, বাট এখন এখানে অনেক ধরনের সিনেমার শুটিং হয়, প্লাস লোকজন ঘুরতে আসে। ভিতরের রূপসজ্জা কিরকম, ভিতরের সিস্টেমটা কিরকম, আর ভিতরে কি আছে ডিটেলসে দেখি চলো। দ্রাবিড় এবং ইসলামিক শৈলীর একটি শৈল্পিক সংমিশ্রণ এই প্রাসাদ। এই প্রাসাদটি 1636 খ্রিস্টাব্দে তৎকালীন রাজা থিরুমালাই নায়কের বাসস্থান হিসেবে নির্মিত হয়েছিল। এই প্যালেসের এন্ট্রি ফি ইন্ডিয়ান অ্যাডাল্টদের জন্য 10 টাকা ও ফরেনার অ্যাডাল্টদের জন্য 50 টাকা, ইন্ডিয়ান চাইল্ডদের জন্য 5 টাকা ও ফরেনার চাইল্ডদের জন্য 25 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া মোবাইল ক্যামেরা বা যে কোনো স্টিল ক্যামেরার জন্য আলাদা 30 টাকা ও যে কোনো ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা দিয়ে আলাদা টিকিট কাটতে হবে। কথিত আছে যে রাজা এই প্রাসাদটির নকশা করার জন্য একজন ইতালিয়ান আর্কিটেক্টকে নিয়োগ করেছিলেন। এই প্রাসাদটি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার আসল আকারে বর্তমান কাঠামোর চেয়ে প্রায় 4 গুণ বড় ছিল। গত কয়েক দশক ধরে অনেক ধ্বংসলীলা এই প্রাসাদ দেখেছে। কথিত আছে যে রাজা থিরুমালাই নায়কের নাতি এই প্রাসাদটিকে আরো বেশি পরিমাণে ভেঙে দিয়েছিলেন, যার ফলে এর জটিল নকশার বিকৃতি ঘটেছিল। পরে 1866 সাল থেকে 1872 সাল পর্যন্ত মাদ্রাজের তৎকালীন গভর্নর লর্ড নেপিয়ার এই প্রাসাদটির আংশিক সংস্কার করেছিলেন। বর্তমানে বহু বছর ধরে পুনঃস্থাপন কাজের অনেক পর্যায়ে পরে পর্যটকরা প্রবেশদ্বার, নাচের হল এবং মূল হল দেখতে পাচ্ছেন। সকাল 9টা থেকে দুপুর 1টা ও পুনরায় দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্যালেস খোলা থাকে। এছাড়া এই প্যালেসে সন্ধেবেলা 6:45 থেকে 7:35 পর্যন্ত একটা সাউন্ড অ্যান্ড লাইট শো হয়, যার বর্তমান টিকিটের মূল্য স্ক্রিনে শেয়ার করা হলো। আপনারা চাইলে এটাও এক্সপ্লোর করতে পারেন। সমস্ত সাইট সিন আপনাকে ভালোভাবে ঘুরে দেখতে 3 থেকে 4টি বেজে যাবে। সাইট সিনের পথেই কোনো ভালো হোটেল থেকে আপনারা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে নিন আর তারপর হোটেলে পৌঁছে যান। হোটেলে একটু রেস্ট নিয়ে এবার আপনারা এখানে কিছু স্পেশাল খাবার ট্রাই করতে পারেন, যেটি একমাত্র এই মাদুরাইতেই পাবেন। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ডিশ ট্রাই করতে। সেটা হচ্ছে একটা সুইটের দোকানে, মিষ্টির দোকানে এসেছি, যেটার নাম হচ্ছে হালুয়া চক্রবর্তী প্রেম বিলাস। এটা এখানকার খুব ফেমাস একটা মিষ্টির দোকান, যেখানে হালুয়া খুব ফেমাস। আর হালুয়াটা হচ্ছে স্পেশাল ফেমাস হালুয়া, যেটা কিনা গম দিয়ে তৈরি। তো আমি নিয়েছি হালুয়াটা, আর গম আর একদম ঘি, একদম গাওয়া ঘি দিয়ে এটাকে পুরো তৈরি করা হয়। এই যে হালুয়াটা দেখো, পুরো একদম জেলির মতো থকথকে ব্যাপার রয়েছে একটা, কি সুন্দর লাগছে। আর এখানে একটা কাজু বাদামও দেওয়া রয়েছে।
তো চলো এটাকে আমি প্রথমে কাজু বাদাম দিয়ে ট্রাই করি কীরকম খেতে লাগে। অসাধারণ অসাধারণ টেস্ট, একটা পুরো আমের আচার যদি তোমরা কেউ খেয়ে থাকো একদম পুরো জ্যামের মতো তো করে তৈরি করে আমের আচার, ঠিক সেই রকম খেতে, কিন্তু এটা একটা অন্য টেস্ট, বাট জিনিসটার ফরমেশনটা ঠিক ওই রকম আমের আচারের মতো খেতে। দারুণ দারুণ। আর এটার দাম হচ্ছে মাত্র 18 টাকা, খুব বেশি মিষ্টি না, একদম সুন্দর টেস্ট। গমের হালুয়া তো আমরা ট্রাই করলাম ঘি দিয়ে, এবার হচ্ছে ঘি দিয়ে দুধের হালুয়া। এখানে দুধের হালুয়া ছাড়াও গাজরের হালুয়া, বাদামের হালুয়া, আরও অনেক ধরনের হালুয়া আছে, বাট আমরা এখন ট্রাই করবো হচ্ছে দুধের হালুয়া এবং দেখবো এটা কি আগেরটার থেকেও ভালো না আগেরটাই সবচেয়ে ভালো। এটাও কিন্তু বেশ একটা সুন্দর কাদা কাদা এর মধ্যে দেখো। তো দেখো এখানে একটা ইনগ্রেডিয়েন্ট চালমগজ দেওয়া রয়েছে, এটা আমি এখন খেয়ে দেখি। আমরা মিষ্টির দোকানে যে আমরা কাঁচাগোল্লা খাই, সেই কাঁচাগোল্লাটাকে একটু ঘিয়ে ভালো করে ভাজলে যেরকম টেস্টটা হবে ঠিক সেই রকম টেস্ট, অসাধারণ সুন্দর একটা লাগছে। ইউনিকনেস কিন্তু আগের যে হালুয়াটা সেটার একটা ইউনিক ব্যাপার রয়েছে, ওটাই বেস্ট। এটা মিষ্টির দোকানে আমি যখন তখন খেতে পারবো, এটা পাওয়া যায় আমাদের কলকাতাতে, কিন্তু ওই জিনিসটা কিন্তু আমি এর আগে খাইনি। তবে এটা খেতে সুন্দর, কিন্তু ওইটা খাওয়ার পরে এটা ভালো লাগছে না। আমরা চলে এসেছি এখানে আরেকটা স্ট্রিট ফুড ট্রাই করতে। এখানে দেখো ভাজছে, এই যে সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ, অনেকটা লুচির মতো দেখতে, বা বলতে পারো যে আমাদের যে আমরা ফুচকা খাই ফুচকার মতো দেখতে, বাট এটার লোকাল নাম হচ্ছে ক্ষীর বাটাই। চালের মধ্যে সবুজ রঙের কি আছে আমি ঠিক বুঝতে পারছি না, বাট আমরা একটা খেয়ে ট্রাই করে দেখবো। তো খেয়ে দেখি এটা কিরকম খেতে। এটা অনেকটা সাবুর পাপড়ের মতো খেতে লাগছে, মুড়িটা চিবোতে যেরকম টেস্ট লাগে সেই রকম টেস্ট লাগছে, আর জিনিসটা খেতে অনেকটা সাবুর পাপড়ের মতো, বাট লোকাল স্ট্রিট ফুড হিসেবে এটা সুন্দর খেতে লাগছে বেশ। এটা বেসিক্যালি হচ্ছে রাস্তার মাঝখানে যেখানে মীনাক্ষী আম্মা টেম্পল আছে ঠিক তার আগে, এই ঠিক রাস্তার উল্টো দিকে এখানে তৈরি করছে। তো তোমরা চাইলে খেতে পারো, এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে ইভিনিং স্ন্যাক্স হিসাবে। তো এইটা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে আদি রসম, এই দোকানটার নাম হচ্ছে SBT সুইটস। এই মন্দিরের ওখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, এসে এখন আমরা এই ডিশটা ট্রাই করবো। তো চলো তোমাদেরকে দেখাই এই ডিশটা কীরকম খেতে। গুড়ের টেস্টটা যেটা তৈরি হয় হচ্ছে গুড় আর চালের গুঁড়ো দিয়ে, তো পুরোটাই একটা হেলদি খাবার। আর এটা খেতে অনেকটা আমাদের ওখানকার গুড়ের পিঠের মতো খেতে, যেটা আমাদের চালের গুঁড়ো আর গুড় দিয়ে ভাপিয়ে যে পিঠেটা বানায় সেইটার মতো খেতে অনেকটা লাগছে। যেহেতু এটা চালের গুঁড়ো রয়েছে প্লাস গুড় রয়েছে, তো তার জন্য এটা খেতে অনেকটা ওরকম লাগছে। আমরা আমাদের নেক্সট ফুড আইটেমে চলে এসেছি, যেটা হচ্ছে এখানে ইডিয়াপ্পাম। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াইট নুডলস। একটু খেয়ে দেখি, একটু নারকেলের গুঁড়ো নিলাম আর তার সাথে একটু চিনিও নিলাম, দিয়ে এবার আমরা একটু হোয়াইট নুডলসটার সাথে খাবো। দারুণ দারুণ, চালের গুঁড়োর যে টেস্টটা সেই টেস্টটা সুন্দর পাওয়া যাচ্ছে, প্লাস তার সাথে নারকেল আর চিনি দিয়ে খেতে অসাধারণ লাগছে। চাটনিটা একটু আলাদা ফ্লেভার এনে দিচ্ছে। তো এই রাইস নুডলসের প্রাইসটা কিন্তু একদম কম, মানে 20 টাকাতে রাইস নুডলস। তোমরাও কিন্তু মাদুরাইতে আসলে এই রাইস নুডলস অবশ্যই ট্রাই করবে। তো সমস্ত ডিশ ট্রাই করার পরে এবার চলে এসেছি আমাদের মনটাকে একটু ঠান্ডা করতে। এটার নাম হচ্ছে জিগার ঠান্ডা, দোকানটার নামও হচ্ছে জিগার ঠান্ডা। এটা বেসিক্যালি একটা আইসক্রিম পার্লার, স্পেশাল জিগার ঠান্ডা 60। এছাড়া নর্মাল জিগার ঠান্ডা আছে, আরও অনেক রকম অপশন আছে, অনেকগুলো অপশন পাওয়া যায়। তো এটা আমরা নিলাম টেস্ট করার জন্য। এটা কিন্তু ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা। তো আমরা আগে একটু মালাইটা টেস্ট করে দেখব। আহা, নলেন গুড়ের একটা ফ্লেভার লাগছে, বাট গুড় বলবো না এটা, বাট একটা মালাই ফ্লেভার, অসাধারণ লাগছে। দারুণ খেতে। এবার জেনে নিই মাদুরাই থেকে বাড়ি কিভাবে ফিরবেন। আপনি ভারতের যেখানেই যান না কেন, মাদুরাই থেকে আপনাকে প্রথমে চেন্নাই এসে সেখান থেকে আপনার বাড়ি ফেরার ট্রেন ধরতে হবে। এই ক্ষেত্রে চেন্নাই যাবার জন্য সকাল থেকে রাত পর্যন্ত অনেক ট্রেনই এই মাদুরাই জাংশন থেকে ছাড়ে। তবে কলকাতা যাওয়ার জন্য প্রত্যেক শনিবার সকাল 11টায় কন্যাকুমারী টু হাওড়া এক্সপ্রেসের ডিরেক্ট ট্রেন আছে, আপনারা চাইলে ওটার হিসেবে প্ল্যান করতে পারেন। এবার আসি বাজেটে। মাদুরাইয়ের এই একদিনের ট্রিপে ট্রেনে চেন্নাই হয়ে আপ ডাউনে স্লিপার কোচের ভাড়া 1000 করে 2000 টাকা। ট্রেন থেকে নেমে হাঁটা পথে হোটেল, তাই শুধু হোটেল পাবো
বাবদ 1000 টাকা, মন্দির দর্শনের জন্য টিকিট 100 টাকা, আপনারা চাইলে ফ্রি দর্শনও করতে পারেন। মাদুরাই সাইট সিন বাবদ একটা অটো 1300 টাকা, একদিনের খাওয়ার খরচা 600 টাকা ও অতিরিক্ত আরো 500 টাকা অন্যান্য খরচ ধরে একজন সোলো ট্রাভেলারের মোট 5500 টাকা মতো খরচা হবে। আর এই ট্রিপটাই যদি গ্রুপে কম করে দুজনে করেন তাহলে হোটেল ও সাইট সিনের টাকা ভাগ হয়ে আনুমানিক 4500 টাকা এক একজনের খরচা হবে। আশা করছি আমি আপনাদেরকে সঠিক তথ্য ও হিসাব দিয়ে এই পুরো ট্যুর প্ল্যানটাকে সাজিয়ে তুলতে পেরেছি। অনেক পরিশ্রম করে এই ভিডিওটি বানাচ্ছি, ভালো বা খারাপ যেমনই লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরেকটি ট্রাভেল সিরিজে। টেক কেয়ার, বাই বাই।